প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা জোয়ান স্নো ডানকানসনের টু মাদার্স রিমেম্বার্ড কবিতাটি নিয়ে আলোচনা করব। আমরা কবিতাটির একদম প্রত্যেকটা লাইন বাই লাইন ডিপ মিনিং বের করার চেষ্টা করব। তো কবিতাটি লিখেছেন জোয়ান স্নো ডানকানসন। কবিতাটার নাম হচ্ছে টু মাদার্স রিমেম্বার্ড। তো আমরা লাইন বাই লাইন কবিতাটির ডিপ মিনিং খুঁজে বের করব এখন। তো প্রথম লাইনে দেখানো হয়েছে যে আই হ্যাড টু মাদার্স আই ক্লাইম। এখানে প্রথম দেখায় মনে হতে পারে যে কবির হয়তো দুইটা মা, কিন্তু অ্যাকচুয়ালি এখানে কবিতাটি এক্সপ্রেস করছে প্রথম লাইন দ্বারা, যে এমনভাবে মনে হচ্ছে যে কবির এখানে দুইজন মা আছে, কিন্তু মেইনলি এখানে সে একজন মায়ের মধ্যে দুইটা মানুষ, স্বতন্ত্র আলাদা আলাদা দুইটা মানুষের ক্যারেক্টারাইজড সে দেখতে পারছে আর কি। এখানে কবি স্পষ্টভাবে বলেছেন তার জীবনে একজন নয় দুজন মা ছিলেন। ক্লেম শব্দটি গর্বের সঙ্গে স্বীকার করা এবং দায়িত্ব নিয়ে গ্রহণ করা দুটোই বোঝায়। তো পরের লাইন দেখি যে টু ডিফারেন্ট পিপল ইয়েট উইথ দ্য সেম নেম। মানে এখানে কবি বলতে চাইছেন যে এই মানুষ দুটো আলাদা, ইয়েট উইথ দ্য সেম নেম মানে একই নামের, মানে একই নাম, অর্থাৎ ব্যক্তি তো এক। এখানে দুইজন সম্পূর্ণ আলাদা মানুষ, কিন্তু পরিচয় একটাই, সেটা হচ্ছে তার মা। এখানে মাদার একটি সম্পর্ক, শুধু রক্তের বন্ধন নয়। তারপরের লাইনে আমরা আসি। এখানে বলা হয়েছে টু সেপারেট ওমেন ডিভার্স বাই ডিজাইন, মানে দুইটা আলাদা আলাদা ব্যক্তি, মহিলা, ডিভার্স বাই ডিজাইন মানে তাদের জীবনধারা, তাদের অভিজ্ঞতা, তাদের স্বভাব সম্পূর্ণ ভিন্ন ছিল। মানে প্রকৃতি ইচ্ছাকৃতভাবে মানুষকে বিভিন্নভাবে করে তোলে। তো মানুষ একটা বয়সে একরকম থাকে, আরেকটা বয়সে আরেক রকম থাকে। মানে সে ছোটোবেলায় তার মাকে যেমন দেখছে, এখন তার মাকে অন্যভাবে দেখতেছে, এইটাই কবি এখানে এক্সপ্রেস করে। এখানে পরের লাইনে দেখা হয়েছে যে বাট আই লাভ দেম বোথ বিকজ দে ওয়ার মাইন। কিন্তু আমি তাদের উভয়কে ভালোবাসি কারণ তারা হচ্ছে আসলে আমার। অর্থাৎ কবি এখানে আলাদা হলেও কবি দুইজনকেই সমান ভালোবাসতেন। অর্থাৎ সে ছোটোবেলায় তার যে মাকে দেখছে, এখন বড় হওয়ার পর তার মধ্যে যে ভারত্ব চলে এসছে, বয়সের ভার একটা, তারপরও কবি এই দুইজন সেম মানুষকে ঠিক ছোটোবেলায় সে যেমন ভালোবাসতো এখনও সেই রকম ভালোবাসে। অর্থাৎ দে ওয়ার মাইন, তারা তো আমার। ভালোবাসা তুলনামূলক নয়, আত্মিক বন্ধনের একটা ফল। পরের লাইনে এখানে বলা হয়েছে দ্য ফার্স্ট ওয়াজ দ্য মাদার হু ক্যারিড মি হেয়ার। মানে প্রথম মা, তার মা যখন তরুণী ছিল, অর্থাৎ প্রথম মা হচ্ছে মানে তাকে এখানে জন্ম দান করে এখানে এই পৃথিবীর আলো দেখায়। মানে হু ক্যারিড মি হেয়ার মানে যে এখানে আমাকে এনেছিলেন। প্রথম মা হলেন জন্মদাত্রী মা, জীবনের সূচনা তার মাধ্যমে হয়। গ্যাভ বার্থ অ্যান্ড নার্চার্ড অ্যান্ড লঞ্চড মাই ক্যারিয়ার। তিনি শুধু জন্মই দেননি, মানুষ করে তুলেছেন, জীবনের পথে এগিয়ে দিয়েছেন। অর্থাৎ তিনি তাকে নার্চার্ড করেছেন, তিনি তাকে বড় করে তুলেছেন এবং তার জীবনের যে পেশা একটা কেরিয়ার আছে সেই কেরিয়ারটা লঞ্চ করে দিয়েছেন। অর্থাৎ মায়ের ভূমিকা এখানে কেয়ারটেকার আর গাইড, মানে গাইডেন্স একটা। তারপর লাইন হচ্ছে শি ওয়াজ দ্য ওয়ান হুজ ফেসার্স আই বিয়ার। মানে এখানে আমরা প্রত্যেকটা সন্তান, আমাদের বাবা কিংবা মায়ের এখানে শারীরিক গঠনটা, তাদের যে অবয়বটা সেটা আমরা পেয়ে থাকি। অর্থাৎ কবি মায়ের শারীরিক বৈশিষ্ট্য পেয়েছেন, এটাই যে একটা জেনেটিক ইনহেরিটেন্স, এটাকে নির্দেশ করতেছে যে আমরাও জেনেটিক ইনহেরিটেন্স পেয়ে থাকি আমাদের বংশ পরম্পরায়। এখানে তারপর বলতেছে কমপ্লিট উইথ দ্য ফেসিয়াল এক্সপ্রেশন আই ওয়্যার। মানে বলতেছে যে কমপ্লিট উইথ দ্য ফেসিয়াল এক্সপ্রেশনস, মানে মানুষের যে একটা মুখের একটা অভিব্যক্তি আছে, এইটা সে পুরোটাই পেয়েছে। শুধু চেহারা নয়, অভিব্যক্তিও মায়ের মতো, মানে ব্যক্তিত্বের মধ্যেও মায়ের ছাপ রয়েছে। আচ্ছা, এখানে ফেসিয়াল বলতে যে আমরা মুখের গঠনটা বুঝি, আসলে শুধুমাত্র সেটাই না, মানুষের মুখটা দেখলে তার একটা ব্যক্তিত্ব, একটা তার অভিব্যক্তি, এটাও নির্দেশ করে, অর্থাৎ ব্যক্তিত্বের ছাপ। তারপরের লাইন হচ্ছে শি গ্যাভ মি হার লাভ হুইচ ফলোস মি ইয়েট। মানে তিনি যে ভালোবাসাটা আমাকে দিয়েছে, মানে মায়ের যে ভালোবাসাটা, এটা কবিকে অনুসরণ করে। অর্থাৎ মায়ের ভালোবাসা আজও কবিকে অনুসরণ করে, মায়ের ভালোবাসা সময়ের ঊর্ধ্বে, এটাই বলা হয়েছে এই লাইনে। এরপর বলা হয়েছে যে অ্যালং উইথ দ্য এক্সাম্পলস ইন লাইফ শি সেট। অর্থাৎ মা জীবনের আদর্শ ও মূল্যবোধ শিখিয়েছেন। মানে সে যে উদাহরণ রেখে গেছে বা সে যে উদাহরণ রাখছে তার জন্য, সেইটা মানে তার মধ্যে সেট হয়ে গেছে।
এরপর বলা হয়েছে অ্যাজ আই গট ওল্ডার শি সামহাউ ইয়াঙ্গার গ্রিউ, মানে অ্যাজ আই গট ওল্ডার, যখন আমি বড় হলাম, শি সামহাউ ইয়াঙ্গার গ্রিউ, মানে সেও মনে হয় বড় হয়ে গেল। কবি বলতেছে যে কবি যখন বড় হলো মা যেন আরও প্রাণবন্ত হয়ে উঠলেন, এরকম একটা সম্পর্কের একটা পরিবর্তনকে দেখা হয়েছে। মানে এখানে অথরিটি থেকে কম্পেনিয়নশিপ আর কি, মানে মা যখন অথরিটির ভূমিকা পালন করতো তখন কবি তখন ছোট ছিল, এখন তাদের মধ্যে একটা কম্পেনিয়নশিপ তৈরি হয়ে গেছে আর কি। অ্যান্ড উই উড লাভ অ্যাজ জাস্ট মাদার্স অ্যান্ড ডটার্স টু, মানে এখানে একটা বন্ধুত্বের একটা সম্পর্ক দেখানো হয়েছে। মানে এখানে আগে বলা হইলো যে মানে তারা একে অপরের বন্ধুত্ব কম্পেনিয়নশিপ, মানে একটা মানে সঙ্গী একটা হয়ে উঠেছে দুইজন একে অপরের। মানে অ্যান্ড আই উড লাভ অ্যাজ জাস্ট মাদার্স অ্যান্ড ডটার্স টু, মা ও মেয়ের স্বাভাবিক হাসি বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক। এখানে দেখানো হয়েছে যে একটা ইমোশনাল ইকুয়ালিটি, মানে একটা আবেগীয় একটা সমতাকে। বাট দেন কেম দ্য টাইম দ্যাট হার মাইন্ড ক্লাউডেড সো, মানে এখানে এই লাইনটার মধ্যে একটা গভীর মিনিং লুকিয়ে আছে। মানে বলা হয়েছে বাট দেন কেম দ্য টাইম, মানে এরপর সময় এসে গেল, দ্যাট হার মাইন্ড ক্লাউডেড সো, মানে তার মন অন্ধকারাচ্ছন্ন হয়ে গেল, এখানে মেঘাচ্ছন্ন হয়ে গেল। এখানে এমনিতেই আক্ষরিক মিনিং আসে যে মেঘাচ্ছন্ন হওয়া, কিন্তু এখানে খুব গোপন একটা মেসেজ দেওয়া আছে যে একসময় মায়ের স্মৃতি ও বোধশক্তি ঝাপসা হয়ে যায়। এখানে ইঙ্গিত দেয়া আছে ডিমেনশিয়া নামের একটা বা অ্যালজাইমার্স নামের একটা রোগ তার মায়ের মধ্যে, অর্থাৎ ডিমেনশিয়া বা অ্যালজাইমার্স হচ্ছে এমন এক ধরনের রোগ যেটা বয়স বাড়ার কারণে স্মৃতি ও বোধশক্তি কমে যায়। এই লাইনটাতে এটাই এক্সপ্রেস করা হয়েছে। অ্যান্ড আই সেন্সড দ্যাট দ্য মাদার আই নিউ উড সুন গো, এবং কবি বুঝতে পারলেন, মানে কবির সেন্সড হলো যে তার মা আই নিউ উড সুন গো, মানে যে মাটাকে আমি চিনি সে মাটা শীঘ্রই মানে ফেড অ্যাওয়ে হচ্ছে, তার ম্লান হয়ে যাচ্ছে, অর্থাৎ সে চলে যাবে। কবি বোঝাতে পারেন তিনি তার পরিচিত মাকে হারাতে চলেছেন, মানে তার শারীরিক উপস্থিতি আছে, মানসিক উপস্থিতি নেই। মানে তার মা আছে কিন্তু তার মধ্যে মানসিক উপস্থিতি নেই, মানে বোধ শক্তি চলে যায় এরকম। সো কুইকলি শি চেঞ্জড অ্যান্ড টার্নড ইনটু দ্য আদার্স, এবং শীঘ্রই তিনি পরিবর্তন হলেন অ্যান্ড টার্নড ইনটু দ্য আদার্স, মানে অন্য একজনের রূপ নিয়ে নিলেন। মানে মা দ্রুত বদলে গেলেন, হয়ে উঠলেন আরেকজন, একই মানুষ কিন্তু ভিন্ন সত্তা। এ স্ট্রেঞ্জার হু ড্রেসড ইন দ্য ক্লোথস অফ মাই মাদার, মানে কবির ভাষা এখানে তার মাকে একজন আগন্তুক মনে হচ্ছে, মানে তাকে চিনি না এরকম একজন। হু ড্রেসড ইন দ্য ক্লোথস অফ মাই মাদার, মানে যিনি আমার মায়ের পোশাক পরিধান করে আছে, অর্থাৎ সে যে ইয়াং মাটাকে দেখছে মানে ছোটোবেলায়, সেই মা হঠাৎ করে বৃদ্ধ হয়ে গেল, সে বড় হয়ে উঠলো, কবি এখানে বড় হয়ে উঠলো। তো সেইটা এখানে বলা হয়েছে যে চেহারায় মা কিন্তু ভিতরে এক অপরিচিত মানুষ। সবচাইতে বেদনাদায়ক চিত্রকল্প এই লাইনে কবি ফুটে তুলেছেন। এবার বলতেছে ও শি লুকড দ্য সেম অ্যাট লেস্ট অ্যাট আর্মস লেন্থ, মানে বলতেছে ও শি লুকড দ্য সেম অ্যাট লেস্ট অ্যাট আর্মস লেন্থ, মানে তার এখানে ফিজিক্যাল যে একটা অ্যাপিয়ারেন্স আছে, একটা আইডেন্টিটি আছে, এই আইডেন্টিটি এই যে আর্মস লেন্থ, যে তার বাহুর যে দৈর্ঘ্যটা, তার মানে বাহু আগে যেমন তার মেয়েকে সে যখন বাহুডোরে মানে আবদ্ধ করে নিত, তখনকার সেই বাহুবন্ধনটা মানে তার হাতের দৈর্ঘ্যটা এখনকার হাতের সাথে মিলে যাচ্ছে, মানে সে ছোটোবেলায় তাকে আগলে রাখার দিনটাকে স্মরণ করতেছে। সেই জন্য সে পরের বারেই সে বলেছে না তাকে তো সেম দেখাচ্ছে, মানে দূর থেকে দেখলে তাকে আগের মতোই লাগতো এরকম। বাট নাও শি ওয়াজ দ্য চাইল্ড অ্যান্ড আই ওয়াজ হার স্ট্রেংথ, মানে এখানে কবি তার মায়ের শক্তি হয়ে ফিরে আসলেন। মানে এখানে বলতেছে কবি যে বাট নাও শি ওয়াজ দ্য চাইল্ড, এখন সে হচ্ছে শিশু, অ্যান্ড আই ওয়াজ হার স্ট্রেংথ, মানে আমি হচ্ছে তার শক্তি। মানে মা হয়ে গেলেন শিশুর মতো আর মেয়ে হলেন অভিভাবক। এখানে রোলটা দেখাচ্ছে রিভার্সাল, মানে লাইফ সাইকেল যেটা আমরা বলি, মানে আমার পিতামাতা আমাদেরকে যেভাবে বড় করে তোলেন, পরবর্তীতে তাদের খেয়াল রাখা, অর্থাৎ যে রিভার্সাল লাইফ সাইকেলটা আছে সেটা দেখানো হচ্ছে। এখন বলতেছে উই উড কাম ফুল সার্কেল উই ওম্যান 3, তিনি এখানে বলতেছে যে আসলে আমাদের জীবন চক্রটা এইরকম, মানে আমরা একটা চক্রের মাধ্যমে আবদ্ধ হই। উই ওমেন 3, মানে আমরা মহিলারা 3 জন আসলে, অর্থাৎ এখানে 3 প্রজন্ম, মা, দ্বিতীয় মা আর কবি, জীবন একটি বৃত্ত, এরকমভাবে দেখানো হয়েছে।
এর পরের লাইনে বলা হয়েছে মাই মাদার দ্য ফার্স্ট, দ্য সেকেন্ড অ্যান্ড মি। মা হওয়ার যে ধারাবাহিকতা একটা প্রজন্ম থেকে প্রজন্মে, এখানে ওমেনহুড ইজ ইনহেরিটেড, মানে মা থেকে মা এরকম, অর্থাৎ মাই মাদার দ্য ফার্স্ট, আমার মা প্রথম, দ্য সেকেন্ড অ্যান্ড মি দ্বিতীয়জন, এবং পরেরজন হচ্ছে মানে প্রজন্ম, একটা প্রজন্ম থেকে প্রজন্মকে ইন্ডিকেট করতেছে যে মাদারহুড একটা ইনহেরিটেন্ট একটা আছে এটা। অ্যান্ড ইফ মাই ওন চিলড্রেন শুড কাম টু এ ডে, মানে এখানে বলতেছে যদি আমার নিজের সন্তানাদি শুড কাম টু এ ডে, মানে একটা দিনের মধ্যে আসে। এখানে কবি ভবিষ্যৎ প্রজন্মের কথা ভাবছেন, মানে একটা ইউনিভার্সাল মেসেজ দিয়ে যাচ্ছেন যে সবাইকে, যে আমার সন্তানরাও একদিন যখন এভাবে আসবে তারাও আমাকে এভাবে ইয়াং দেখবে, এবং তারা যখন বড় হবে তখন আবার আমি বিদ্রোহে যাব। মানে একটা ইউনিভার্সাল একটা সাইকেল, একটা মানে চক্র, জীবন চক্রের কথা বলা হয়েছে এখানে। When a new mother comes and the old goes away, এখানে বলা হয়েছে যখন একজন নতুন মা আসে তখন বৃদ্ধজন মানে goes away, মানে বৃদ্ধজন দূরে হারিয়ে যায় এরকম, অর্থাৎ যখন স্মৃতি হারিয়ে একজন নতুন মা আসে। এখন এখানে বলা হয়েছে যে ওল্ড সেলফ ডাইস, নিউ ডিপেন্ডেন্ট সেলফ ইজ বর্ন, মানে বলা হয়েছে যে বৃদ্ধরা আসলে মারা যায় এবং নিউ ডিপেন্ডেন্ট সেলফ ইজ বর্ন, মানে নতুন একজন স্বাধীন একজনের জন্ম হয় এরকম। মানে একজন মা যখন গ্রন হয় মানে ওল্ড হয় তখন মানে এখানে বলা হয়েছে যে when a new mother comes, যখন একজন নতুন মা আসে, and the old goes away, মানে পুরাতনজন আসলে দূরে চলে যায়। I would ask of them nothing that I didn't do, এখানে কবি বলছে যে আসলে কবি নিজের উদাহরণকে মানদণ্ড করেন, অর্থাৎ I would ask them, মানে আমি তাদেরকে জিজ্ঞেস করব নাথিং, কিছুই জিজ্ঞেস করবো না, what I didn't do, যেটা আমি আসলে করি নাই কখনো। কবি এখানে বলতেছে যে একটা মোরাল অথরিটি থ্রু অ্যাকশন, এখানে গল্পের যে একটা নৈতিক একটা সে অথরিটি, একটা কর্তৃত্ব পরায়ণ অর্থাৎ আছে থ্রু অ্যাকশন পুরো গল্প জুড়ে। মানে এখানে তারপর বলতেছে যে লাভ বোথ অফ ইউর মাদার্স অ্যাজ বোথ হ্যাভ লাভড ইউ, মানে শেষ লাইনটাতে এখানে কবি বোঝাইতে চাইছে যে লাভ বোথ অফ ইউর মাদার্স অ্যাজ বোথ হ্যাভ লাভড ইউ, মানে তোমরা উভয়ে তোমাদের মাকে ভালোবাসো যেমন করে তিনি তোমাদের ভালোবাসছেন, অর্থাৎ শেষ শিক্ষা দিয়েছেন যে দুজন মাকে ভালোবাসো, অর্থাৎ ওই দুজন মা, মানে তুমি ছোটোবেলায় যে মাকে দেখছো আর হচ্ছে বোথ হ্যাভ লাভড ইউ, মানে যেমন তাকে ভালোবাসছো, সেই মা যখন মানে গ্রোন ওল্ড, যখন সে একদম বৃদ্ধ হয়ে যায় তাকেও ভালোবাসে। এবং এখানে কবি এখানে জৈবিক একটা পরিচয় দিয়েছে। তো এবার আমরা কবিতার থিমটা বোঝার চেষ্টা করব। দ্য পোয়েম শোজ দ্য ডিপ লাভ বিটুইন এ ডটার অ্যান্ড হার মাদার, এখানে এই কবিতাটি একটি মেয়ে ও তার মায়ের গভীর ভালোবাসার কথা বলে। ইট অলসো টেলস হাউ এ ডটার টেক্স কেয়ার অফ হার মাদার হোয়েন শি গ্রোজ ওল্ড অ্যান্ড ফরগেটফুল, এখানে বলা হয়েছে যে কবিতায় দেখা যায় যখন মা বুড়ো হয়ে যান এবং সব ভুলে থাকেন তখন মেয়ে তাকে আগলে রাখে। আচ্ছা, দ্য মাদার বিকামস লাইক এ চাইল্ড, মা একটা শিশুর মতো হয়ে যায়, অ্যান্ড ডটার বিকামস হার গাইড, এবং সেই মেয়ে আবার হয়ে যায় তার ভরসা, মানে তার পথ প্রদর্শক। দ্য পোয়েম টিচেস আস টু লাভ অ্যান্ড কেয়ার ফর আওয়ার প্যারেন্টস ইভেন ওয়েন দে চেঞ্জ উইথ এজ, মানে এই কবিতাটা আমাদের এটাই শেখায় বয়স হলে বাবাকেও ভালোবাসা ও যত্ন নেওয়া আমাদের একান্ত দায়িত্ব। তো এটাই ছিল আমাদের আজকে টু মাদার্স রিমেম্বার্ড কবিতাটির লাইন বাই লাইন ডিপ মিনিং উদ্ধার করার, গেইন করার একটা প্রচেষ্টা। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।